আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। এই মুহূর্তে বাংলাদেশ সহ বিশ্বের অগণিত দর্শক শ্রোতা যে প্রান্তে বসে আপনারা বৈশাখী টেলিভিশন দেখছেন, আমি এইচ.এম. বরকতুল্লাহ আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। মহান স্রষ্টা আল্লাহ তাআলার দরবারে বিনীতভাবে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ এবং সালাম প্রেরণ করে শুরু করছি আজকের পরিবেশন। প্রিয় দর্শক, আমরা প্রতি জুমাবারে নেয় আজকেও হাজির হয়েছি আপনাদের সামনে আপনাদের জীবন ঘনিষ্ঠ এবং জীবন জিজ্ঞাসামূলক প্রশ্নোত্তরের আয়োজন ইসলাম ও সমাধান নিয়ে। আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে অংশগ্রহণ করেছেন বিশিষ্ট স্কলার, ইসলামিক চিন্তাবিদ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ধর্ম বিষয়ক উপদেষ্টা জনাব ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা বুঝতেই পারছেন আমাদের মাননীয় ধর্ম বিষয়ক উপদেষ্টা আজকের আমাদের লাইভে যুক্ত হয়েছেন। আজকে আমরা হজ ব্যবস্থাপনা 2026 ধর্ম বিষয়ক মন্ত্রণালয় কী ভাবছেন এবং সৌদি সরকারের নিয়ম নীতি এবং রুলস প্রসিডিওরগুলো কী রয়েছে এবং বাংলাদেশের হজ ব্যবস্থাপনা নিয়েই মূলত আজকের আয়োজনে আপনারা সরাসরি প্রশ্ন করতে পারবেন। জীবন ঘনিষ্ঠ যে কোনো প্রশ্ন আপনারা আমাদের আজকের আয়োজনে করবেন। আপনাদের প্রশ্নের উত্তরগুলো মাননীয় উপদেষ্টা ইনশাআল্লাহ আপনাদেরকে প্রদান করবেন। আমরা অনুষ্ঠানের প্রারম্ভেই স্মরণ করতে চাই আমাদের বিগত কয়েকদিন আগে ঢাকার মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় আমাদের কচিকাঁচা তরুণী, শিক্ষার্থী এবং শিক্ষক সহ বেশ কয়েকজন ইন্তেকাল করেছেন, শাহাদাত বরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের শাহাদা কবুল করেন, আমরা এই আয়োজন থেকে তাদের জন্য দোয়া করছি। সেই সাথে স্মরণ করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই যে চরম এই দুর্ঘটনার কবল থেকে আমাদের বাংলাদেশের বিভিন্ন প্রেক্ষাপটে যখন হয়ে যায় আল্লাহ যেন আমাদেরকে মুক্ত করেন। এ বিষয়ে আমরা সরাসরি কিছু কথা শুনতে চাই মাননীয় ধর্ম উপদেষ্টার কাছে। ধন্যবাদ আপনাকে। সাম্প্রতিক সময়ে মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় যে ঘটনা ঘটেছে এটা অত্যন্ত মর্মান্তিক, বেদনাদায়ক, ভাষায় প্রকাশ করার মতো নয়। এবং যারা শহীদ হয়েছেন, শিক্ষার্থী, শিক্ষক, আমরা তাদের রুহের মাগফিরাত কামনা করি। যারা অসুস্থ, যারা আহত হাসপাতালের বেডে আছেন, আমরা তাদের আশু সুস্থতা কামনা করছি। বাংলাদেশ সরকার ইতিমধ্যে সিঙ্গাপুর থেকে ডাক্তার এনেছেন, চায়না থেকে আসছে, ভারত থেকে আসছে, চিকিৎসা দেওয়া হচ্ছে। সব ধরনের চিকিৎসা সুবিধা আহত শিশুদেরকে দেওয়া হবে। প্রয়োজনে যদি ডাক্তাররা মনে করেন দেশের বাইরে পাঠাতে হবে, সেটার জন্য সরকার প্রস্তুত আছে। এক কথায় অন্তর্বর্তীকালীন সরকার এই দুর্ঘটনায় নিহত আহত শিশুদের, তার পরিবারের পাশে থাকবে, সব ধরনের সহযোগিতা করার জন্য সরকার প্রস্তুত আছে। জি, অনেক ধন্যবাদ। আমরা সবাই তাদের জন্য দোয়া করি এবং দেশবাসী সবাই দোয়া আমরা করব যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলকে। আপনাকে আপনার অবগতির জন্য আজকে জুমার নামাজের পর সারা বাংলা ধর্ম মন্ত্রণালয়ের ব্যবস্থাপনা ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সারা বাংলাদেশের বিভিন্ন মসজিদে এই শিশুদের জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করা হবে, মোনাজাত করা হবে। আল্লাহ আমাদের কবুল করুক সবাইকে। আমরা এ পর্যায়ে আলোচনা করতে চাই, যেহেতু পবিত্র হজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত এবং ইসলামের মৌলিক 5টি স্তম্ভের মধ্যে অন্যতম এবং শারীরিক এবং আর্থিক সঙ্গতিপূর্ণ মানুষদের জন্য হজ করা ফরজ করে দিয়েছেন আল্লাহ তাআলা। এবং হজের তাৎপর্য নিয়ে আলোচনা করে শেষ করা যাবে না। এর বেনিফিট এবং এর প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দিবেন এবং সবচেয়ে বেশি প্রতিদান আল্লাহ তাআলা দেন। তবে শুরুতে হজের তাৎপর্য নিয়ে সংক্ষিপ্ত কথা শুনবো, এরপরে হজ ব্যবস্থাপনা নিয়ে আপনার কাছে কিছু কথা শুনবো ইনশাআল্লাহ।
আচ্ছা, 2025 সালের যে হজ ব্যবস্থাপনা, এটা আলহামদুলিল্লাহ দেশে বিদেশে প্রশংসিত হয়েছে। এর পিছনে প্রথমে আল্লাহ তাআলার রহমত দয়া, দ্বিতীয়ত আমার মন্ত্রণালয়ের যে চৌকস কর্মকর্তারা আছেন, হজ উইঙ্গের আমার সচিব মহোদয়, ওনাদের আন্তরিক কর্মদক্ষতা, কর্মপ্রয়াস, বিশেষভাবে আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব সার্বক্ষণিক এটা মনিটর করেছেন, মাঝে মধ্যে আমাদের ডেকে নিয়ে গেছেন। এমনকি হজ চলাকালীন সময়ে তার সাথে আমার টেক্সট বিনিময় হয়েছে এবং তিনি বারবার জানতে চেয়েছেন কোনো অসুবিধা আছে কিনা। তো এভাবে আমরা একটা টিম স্পিরিট নিয়ে কাজ করেছি। ফলে এবারের হজ ব্যবস্থাপনা 2025 সালে অত্যন্ত সুন্দর, স্বচ্ছন্দ, কনভেনিয়েন্ট হয়েছে। এবং আপনারা জানেন আমরা অতিরিক্ত জনবল আমরা নিই নাই। রাষ্ট্রের খরচে একজন অতিথিকেও আমরা হজে নিই নাই, যেগুলো অতিথি ছিল। এই সংস্কৃতি আমরা পরিবর্তন করেছি। 2, মনিটরিং টিমে গতবার গিয়েছিল 14 জন, এবার আমরা নিচে 6 জন। হজ মনিটরিং টিম, হজ প্রশাসনিক টিম, হজ প্রশাসন সহায়তাকারী টিম, আইটি টিম, মেডিকেল টিম, বিভিন্ন টিমের ভিতরে 100 জন গত বছরের তুলনায় কম নিয়েছি। আমরা টাকাও সেভ করেছি, ভালো সেবাও পেয়েছি। এবং আমরা সবসময় এটা মনিটর করেছি। এজেন্সিগুলোর সাথে আমরা সর্বক্ষণ যোগাযোগ রেখেছি। যে সমস্ত এজেন্সি সৌদি পর্বে ঘর ভাড়া করতে দেরি করেছে অথবা টাকা জমাতে দেরি করেছে, আমরা তাদেরকে 1-to-1 যোগাযোগ করেছি। একজন হাজিও যাতে ঢাকা বিমানবন্দরে পড়ে না থাকে এভাবে আমরা সচেষ্ট ছিলাম। আমরা একটা ম্যাপিং করেছি যে কতজন যাত্রী, কতটা ফ্লাইট, বাংলাদেশ বিমান 2000 নিতে পারছে না, এগুলো আমরা ফ্লাইনাস এবং সৌদিয়ার মধ্যে ভাগ করে দিয়েছি। ফলে কোনো অব্যবস্থাপনা সেরকম অবস্থাপনা হয়নি। কিন্তু এরপরেও কিছু বিষয় ছিল, যেমন হজ এজেন্সির অধিকাংশ হাজিরা তো হজ এজেন্সির মাধ্যমে যায় এবং আপনারা সরকারি মাধ্যমেও হাজিদেরকে পাঠান, সেবা প্রদান করেন। সেক্ষেত্রে দেখা গিয়েছিল একটা সমন্বয়হীনতা পত্রিকায় প্রকাশ হয়েছিল, এবং যে সমন্বয়হীনতা নয়, সেটি হচ্ছে যে বাড়ি ভাড়া করতে গিয়ে দেখা যাচ্ছে যে আপনার এজেন্সির মালিকরা যেতে পারছেন না, তারপর ওখানে গিয়ে আপনার একটু তারা ডেডলাইন দিচ্ছেন, সেটা মানতে পারছেন না, এরকম কিছু বিষয়। আমি আপনাকে বলি, সৌদিয়া এই হজের ক্ষেত্রে এটা দ্বিরাষ্ট্রিক ব্যাপার, দুই দেশের ভিতরে। সৌদি আরব যে ডেডলাইন দেয়, নিবন্ধনের তারিখ এত তারিখ শেষ, বাড়ি ভাড়া এত তারিখ শেষ, মিনা মুজদালিফার হজ প্রোভাইডার এজেন্সির সাথে চুক্তি এত শেষ, পরিবহন চুক্তি এত শেষ, এগুলো ঠিকমতো কমপ্লাই না করলে জটিলতা দেখা দেয়, ব্যবস্থাপনায় ত্রুটি দেখা দেয়। গত বছর এজেন্সিদের বক্তব্য হচ্ছে যে কিছু বাড়ি ওনারা তসরিয়া দেন নাই, অনুমোদন দেন নাই, ফলে ওনাদের বাড়ি ভাড়া করতে ওনারা একটু বেকায়দায় পড়ছেন, এদিকে ডেডলাইনও চলে যাচ্ছে। এগুলো আমরা সৌদি গভর্নমেন্টের নজরে এনেছি। তো 2026 সালে আশা করি এই প্রবলেম থাকবে না। আমরা 2026 হজ ব্যবস্থাপনা নিয়ে আপনারা এখন কি ভাবছেন, মানে কোনো নতুন কোনো নীতিমালা আছে কি? আমরা কাজ শুরু করেছি। সৌদি গভর্নমেন্ট থেকে ইতিমধ্যে আমাদেরকে রোড ম্যাপ ঘোষণা করা হয়েছে, আমরা পত্রিকার মাধ্যমে এগুলো দেশবাসীকে জানিয়ে দিয়েছি। আগেভাগে কাজ শুরু না করলেই হজের পূর্ব মুহূর্তে এগুলো ডেডলক তৈরি হয়, অচল অবস্থা তৈরি হয়। এবং আমরা 27 তারিখ থেকে নিবন্ধন চালু করেছি, এটা 12 অক্টোবর পর্যন্ত চলমান, এটা সৌদি ডেডলাইন। এবং আমরা 4 লাখ টাকা প্রাথমিক নিবন্ধন ফি, আমরা একটা প্রাক নিবন্ধন যে কোনো সময় চলতে পারে, একটা প্রাথমিক নিবন্ধন 4 লাখ টাকা করেছি। কিন্তু প্রাক নিবন্ধন করতে তো আলাদা 30,000 লাগে। প্রাক নিবন্ধন করতে 30,000, প্রাথমিক নিবন্ধন করতে আমরা 4 লাখ টাকা নিয়েছি, তারা ব্যাংকে জমা দেবে। এবং যখনই সৌদি গভর্নমেন্ট বলবে, আমরা বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে অনলাইনে সৌদি অ্যাকাউন্টে পাঠিয়ে দেব, এটাই নিয়ম। আমরা যদি এটাকে পাঠ করে নিই, সৌদি গভর্নমেন্ট যদি বলে এত তারিখের ভিতরে টাকা পাঠাও, তখন আমি কোন এজেন্সিকে ডাকবো? কেউ বলবো আমি এখন পারছি না, আমি 1 সপ্তাহ পরে দেব। আমাদের ব্যবস্থাপনাটা
বাধাগ্রস্ত হবে। তো এই জন্য আমরা একসাথে 4 লাখ টাকা নেব, যেই মুহূর্তে সৌদি গভর্নমেন্ট বলবে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে ইনস্টলমেন্ট করে আমরা ওখানে জমা দেব। একজন হাজী সাহেব যখন হজ করার নিয়ত করেন তার তো একটা প্রস্তুতি থাকে। কিন্তু বিগত সময়গুলোর যে রেশিও অনুযায়ী আমরা যেটা দেখে আসছি যে এত টাকা একসাথে অল্প সময়ের মধ্যে এবং এই বছরই দেয়াটা হাজিদের জন্য কষ্টসাধ্য হবে কিনা? অল্প সময় নয়, 27শে জুলাই থেকে শুরু করে অক্টোবরের 12 তারিখ পর্যন্ত তো প্রচুর টাইম। এই টাইমে তো ওনারা জমা দেবেন এবং যখনই সৌদি গভর্নমেন্ট, সেক্ষেত্রে হাজি কমে যাবার সম্ভাবনা আছে কিনা? আমি তো মনে করি না, কারণ যিনি হজ করবেন তার একটা প্রস্তুতি থাকে, তার টাকার ব্যবস্থাপনা আছে, তিনি প্রস্তুতি নিচ্ছেন। কিছু মানুষের হয়তো একটা অসুবিধা হতে পারে, ম্যাক্সিমামের হওয়ার সুযোগ নাই। আর ইন্দোনেশিয়া, মালয়েশিয়ায় ওনারা তো 4 বছর আগে জমা দেন, শত হাজার কোটি টাকা ইন্দোনেশিয়ার ফান্ডে জমা আছে। আমি এটা বিদেশি পত্রিকায় দেখলাম। আশা করি এতে কোনো অসুবিধা হবে না। আমরা এজেন্সিদের সহযোগিতা চাচ্ছি। হাব হজ এজেন্সি অফ বাংলাদেশের কর্মকর্তারাও আমাদেরকে সহযোগিতা করে যাচ্ছেন। আশা করি কোনো অসুবিধা হবে না। তো সামনে তাহলে আমাদের এই যে হজ ব্যবস্থাপনার 28শে অক্টোবরের মধ্যেই তাহলে নিবন্ধন কার্যক্রম 12 অক্টোবরের ভিতরে ওনারা জমা দেবেন। আচ্ছা, সরকার সৌদি গভর্নমেন্ট যদি টাইম বাড়ায় সেটা ভিন্ন। আমরা তো ওই ডেডলাইন মেনে চলতে হবে এবং সারা পৃথিবী, এটা কেবল বাংলাদেশের জন্য নয়। কিন্তু আপনার মাসায়ের সহ অন্যান্য যে খরচগুলো আমরা জানতে পেরেছি যে এগুলো তো 4 লক্ষ টাকা নয়, এগুলো তো আরও কম টাকার মধ্যে সৌদি সরকারের সাথে যে আপনাদের লেনদেনগুলো রয়েছে সেগুলো তো কম, আরও কম দিয়েও তো সেটি করা সম্ভব। আমরা কিছু টাকা যদি অতিরিক্তও নিই, এগুলো ওনার ফান্ডে জমা থাকবে, এগুলো আমাদের মন্ত্রণালয়ে আসার সুযোগ নাই। আমরা একটা স্ট্যান্ডার্ড করে ধরেছি, কেউ যেতে না পারলে আমরা টাকা ফেরত দেব। এবং ওনার মাসায়ের, তারপরে মনে করেন ঘর ভাড়া আমরা যদি সাশ্রয়ী মূল্যে করতে পারি। আপনি জানেন 2025 সালে আমরা 8 কোটি 8.5 কোটি টাকার মতো হাজিদেরকে ফেরত দিয়েছি এবং এটা অ্যাকাউন্টে চলে গেছে। অতএব এখানে শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। জি 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 যেহেতু এরপরে আমরা যে বিষয়টা আপনার কাছে জানতে চাই যে আসলে হজ তো একটা আসলে আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া একটা আর্থিক এবং শারীরিক সঙ্গতি পূর্ণ যাদের আছে তারাই আসলে হজ করবেন, এটাই বাস্তবতা। কিন্তু বাংলাদেশের যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে দেখা যায় যে কেউ পেনশনের টাকা, মানে আপনার রিটায়ারমেন্টের পর টাকা উঠান, অথবা অনেক কষ্ট করে তারা কিন্তু টাকা জোগাড় করে তারপরে তারা হজে যান। বিগত সময়গুলোতে আপনার যে পরিমাণ টাকা ছিল 1,27,000 হাজি কিন্তু যেতে পারতো, সে তুলনায় কিন্তু এখন গত বছর কিন্তু 80,000 হাজি গিয়েছে। এখন আপনি কি মনে করেন না যে আরও প্রায় অনেক কমে যেতে পারে কিনা, এই আশঙ্কাটা থাকে? আমি আপনাকে বলি, এই যে 1,27,000 নেওয়ার যে কোটা, এটা আমরা ইচ্ছা করলে সৌদি গভর্নমেন্টকে যদি বলতাম যে আপনি এটা 87-এর ভিতরে অথবা 90-এর ভিতরে সীমাবদ্ধ রাখেন, এটা হইতো। ওনারা ওআইসির একটা নির্দেশনা মতে জনসংখ্যাকে সামনে রেখে ওনারা এটা বরাদ্দ করেন। যেমন তারা আমরা একটা টেলিফোনের সঙ্গে দর্শক লাইনে রয়েছে। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, কে বলছেন, কোথা থেকে, নামটি বলে প্রশ্ন করুন। আপনার টেলিভিশনের ভলিউমটা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি বলুন। জি, মাননীয় ধর্ম উপদেষ্টাকে আন্তরিক ধন্যবাদ। আমি কুতুবুদ্দিন। আচ্ছা, জি অনেক ধন্যবাদ আপনাকে। অত্যন্ত সুন্দর করে আমাদের মাননীয় ধর্ম উপদেষ্টা এবছরকার হজ ব্যবস্থাপনার বিষয়ে বলেছেন। বিগত বছর হজ ব্যবস্থাপনা আলহামদুলিল্লাহ সুন্দর হয়েছে, সেটাও বলেছেন, সেজন্য অনেক ধন্যবাদ। আমি গুলশান থেকে বলছি, আমি কুতুবুদ্দিন। আমার একটা হজ এজেন্সি আছে, আমি একটা হজ এজেন্সির মালিক, আল কুতুব হজ ট্রাভেলসের স্বত্বাধিকারী। মাশাআল্লাহ, শুকরিয়া। তো আমিও প্র্যাকটিক্যালি দেখেছি মাননীয় ধর্ম উপদেষ্টা সহ প্রধান উপদেষ্টার দপ্তর, মন্ত্রণালয় অত্যন্ত আন্তরিকতার সাথে বিগত বছর হজটাকে সুন্দর করার জন্য চেষ্টা করেছেন এবং আল্লাহর রহমতে সৌদি সরকারেরও খুব অত্যন্ত কর্মতৎপরতা ছিল। সব মিলিয়ে হজ ভালো হয়েছে। এই জন্য মাননীয় উপদেষ্টা, মন্ত্রণালয়ের কর্মকর্তা, প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ, যে আল্লাহ তাআলা জাযা খায়ের দান করুক। মাননীয় উপদেষ্টা মহোদয়, দুইটা বিষয় শুধু একটু যদি আপনি সদয় বিবেচনা করেন, কারণ হলো হজযাত্রীর সংখ্যা যদি বাড়ে
এতে আমাদের দেশের গর্ব গৌরব, এটা আপনারও গৌরব, আমাদের দেশেরও গৌরব মাননীয় উপদেষ্টা মহোদয়। তো যেহেতু সৌদি মাসায়ের কোম্পানির টাকাটা আর বিমান ভাড়াটা, সৌদি মিনার তাবুর জুনের টাকাটা, এই টাকাটা নিয়ে যদি স্যার একটু মেহরবানি করে আমরা যদি প্রাথমিক নিবন্ধনটা করি, আর যদি একটু সময় দিয়ে আমরা যদি প্যাকেজের অবশিষ্ট টাকাটা নেই, হজ যাত্রীর সংখ্যা আল্লাহর রহমতে অনেক বৃদ্ধি পাবে। আপনি যেটা বলেছেন যে টাকা তো আর কোথাও চলে যাচ্ছে না, আশঙ্কা নাই, আশঙ্কা নাই, ঠিক আছে, কিন্তু আমাদের দেশে দীর্ঘদিন যাবত এই ট্রেডিশনটা চলে আসছে উপদেষ্টা মহোদয়। তার কারণ তারা ওই লাস্ট সময় গিয়ে হজের টাকা জমা দিয়ে দেয়। আপনি অবশ্য অনেক গত বছর অনেকটা অ্যাডভান্স হয়েছে, তো আমাদের এই বিষয়টাকে আমাদের দেশে এস্টাবলিশ করতে একটু সময় লাগবে। আর ইন্দোনেশিয়া মালয়েশিয়ার কথা উপদেষ্টা মহোদয় যেটা বলেছেন, ওনারা কিন্তু কিস্তিতে টাকাটা জমা দেন। আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো এই যে সৌদি সেবা কোম্পানি মাত্র 2টা চুক্তি করতে পারবে। এইটা আপনি একজন দক্ষ অভিজ্ঞ এবং আমাদের এই ধর্ম মন্ত্রণালয়ে আপনার মতো এরকম একজন বিজ্ঞ আলেম আমরা আর অতীতে পাইনি। 2টা কোম্পানিকে যদি আমাদের বাধ্য করে দেওয়া হয়, সেই ক্ষেত্রে সেবায় কিন্তু বিরাট একটা সমস্যা, জটিলতা, ম্যানিপুলেট হওয়ার সম্ভাবনা থাকে। আর এই বছর সেবা কোম্পানিগুলি কিন্তু স্যার খুবই প্রতিযোগিতা করেছে, কে কত ভালো সেবা দিবে। যখন 2টা কোম্পানি হয়ে যাবে, তখন কিন্তু আমরা এই প্রতিযোগিতাটা থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা আছে, এবং আমরা তাদের হাতে জিম্মি হওয়ার আশঙ্কা আছে। আপনার পরামর্শ কি? আপনাকে আল্লাহ আপনার সফল প্রশ্নটা। করুক। আমরা আপনার সফলতা চাই, মন্ত্রণালয়ের সফলতা চাই। জি, অনেক ধন্যবাদ কুতুবউদ্দিন সাহেব, আপনাকে অত্যন্ত চমৎকার পরামর্শ এবং প্রশ্ন আপনি করেছেন। জি মোহতারাম, আমরা আলোচনা করছিলাম হজ ব্যবস্থাপনা নিয়ে। আপনি অনেক চমৎকার করে বলছিলেন, প্রশ্নের উত্তর দিচ্ছিলেন। আমাদের একজন এজেন্সির মালিক, আল কুতুব হজ ট্রাভেলসের মালিক স্বত্বাধিকারী জনাব মাওলানা হাবিবুল্লাহ মোহাম্মদ কুতুবউদ্দিন সাহেব যে বিষয়টি বলেছে, আপনি যদি এটার আলোকে যদি কথা বলেন। ধন্যবাদ জনাব কুতুবউদ্দিন সাহেব। 2টা মাত্র হজ প্রোভাইডার এজেন্সি, এটা আমরা বিবেচনা করব এবং প্রয়োজনে সৌদি সরকারের সাথে, হজ এবং ওমরা মন্ত্রীর সাথে এটা নিয়ে আলোচনা করব। আমরা চাচ্ছি যে আমাদের এজেন্সিগুলো হাজিদেরকে যে সেবা দিয়ে আসছেন, এটা যাতে আরও সুন্দর গতিময় হয়, এ ব্যাপারে আমরা মন্ত্রণালয় সহযোগিতা করতে প্রস্তুত আছি। 2 নম্বর হচ্ছে, আমরা যে 4 লাখ টাকা নিয়েছি, গত বছর 2,98,000 টাকা আমাদেরকে প্রতি হাজির পেছনে সৌদি আরবকে দিতে হয়েছে। 1,67,000 টাকা বিমানকে দিতে হয়েছে। যোগ করলে তো এগুলো 4 লাখ টাকার বেশি। এখন আমি যদি এই মূল টাকাটা না নিই, বিমান ভাড়া, তারপরে সৌদি পার্টের অংশ, তাহলে তো আমি আমার ম্যানেজমেন্টটাকে আমি গুছাতে পারবো না। যদি বিমানের টাকা না দেয়, অথবা ওখানকার যে সৌদি পার্টের খরচ, মিনা, মুজদালিফা, আরাফা, এই খরচগুলো যদি আমি আগেভাগে ঠিক করে না রাখি, তা আমার ব্যবস্থাপনা বাধাগ্রস্ত হবে। এবং আপনি জেনে আনন্দিত হবেন, 2026 সালে আমরা কাজ এখন থেকে শুরু করেছি, এবং আমাদের কিছু এজেন্সি এমন কিছু হাজি নিয়ে গেছেন যাদের অবস্থা ছিল মুমূর্ষু। আমাদেরকে বাইপাস অপারেশন করতে হয়েছে। 15 জনকে আমরা অ্যাম্বুলেন্সে করে উকুফে আরাফার ফরিজা আমরা আঞ্জাম দিয়েছি। একবারে হাসপাতাল থেকে এনে একবারে মাস্ক লাগানো, অক্সিজেন লাগানো অবস্থায় এভাবে ঘুরে নিয়েছি। এবং মানসিক ভারসাম্যহীন হাজি হয়ে গেছেন। কোন কোন হাজিরা, কোন কোন অসুস্থতা থাকলে হাজিরা হজে যেতে পারবেন না, এরকম কোনো গাইডলাইন তো অবশ্যই আছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন আপনি। সৌদি গভর্নমেন্ট থেকে একটা বিবরণ দেওয়া আছে, এগুলো আমরা পত্রিকায় দিয়েছি। এই কার্ডিয়াক প্রবলেম, স্টেন্টিং, বেশি স্টেন্টিং থাকলে, বেশি যদি লিভার সংক্রান্ত, লিভার সিরোসিস থাকলে, তারপরে কিডনি যদি সমস্যা থাকে, মানসিক যদি প্রবলেম থাকে, আর অন্তঃসত্ত্বা মহিলা তারা যদি অ্যাডভান্স স্টেজে থাকেন, অথবা কেমোথেরাপি দেন, অথবা রেডিওথেরাপি দেন, এই সমস্ত হাজিদেরকে আমরা একটু অ্যাভয়েড করতে চাই, কারণ তারা সেখানে গিয়ে বিপদে পড়বেন। এবছর তারা পড়েছেন, সব হাজি চলে আসছে, আমাদের হাজিরা এখনও হসপিটালে, এবং এজেন্সিরা চলে আসছেন।
আমরা মেডিকেল বেডে করে বিমানের মাধ্যমে, ওনারা চেয়ার বসতে পারছেন না, মেডিকেল বেডে করে বাংলাদেশে এনেছি। তো এই সমস্ত অসুস্থ লোকেরা যাতে যেতে না পারে এই জন্য আমরা বাধ্যতামূলক করেছি সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জন অথবা গভর্নমেন্ট হসপিটালের সার্টিফিকেট লাগবে। এইটা নিশ্চিত না হলে আমরা কোনো হাজে নেব না, কারণ এইটা নিলে ওনার হজ করা মুশকিল, উনি একা হজ করা মুশকিল। আর মৃত্যু এবার অ্যাক্সিডেন্ট করে কারো মৃত্যু হয়নি, প্রায় 50-55 জনের মতো মৃত্যু হয়েছে। এগুলো আমাদের কর্মীরা, আমাদের যারা প্রশাসনিক টিম, সহায়তাকারী টিম, ওনারা দাফন কাফনের ব্যবস্থা করেছেন। তো এই প্রক্রিয়া যদি আমরা অগ্রসর হই, আমরা আশা করি 26 সালের হজ আরও বেশি সুন্দর হবে, জনবান্ধব এবং কনভেনিয়েন্ট হবে বলে আমাদের প্রত্যাশা। জি, অত্যন্ত সুন্দর করেই বলছেন যে আসলে হজ এমন একটা ইবাদত, এটা আসলে অন্য নামাজ, রোজা বা আপনার জাকাত, অন্য ইবাদতগুলো কিন্তু ইসলামের মূল স্পিরিট অনুযায়ী মানুষকে জানতে হয়, জেনে বুঝে এগুলো করতে হয়। কিন্তু হজ এমন একটা বিষয় যেখানে শারীরিক এবং আর্থিক এবং জানার কিন্তু অনেক কিছু বিষয় রয়েছে। এই বিষয়টা নিয়ে ট্রেনিং, প্রশিক্ষণ এবং আপনার সে ধরনের স্কুলিং করা বা অন্য তাদেরকে সাথে হাজিদের সাথে সেই রকম প্রশিক্ষণের আওতায় নিয়ে আসা, এটা কিন্তু আসলে একটা জরুরি কাজ। এই জিনিসটা আপনারা কিভাবে করছেন? অত্যন্ত গুরুত্বপূর্ণ, এগুলো আমাদের পরিকল্পনার অংশ। সেটা হচ্ছে আমরা 87,100 হাজিকে নিয়ে গেছি, 87,100। ট্রেনিংয়ের কথা, ট্রেনিং আমরা দিই, সরকারের পক্ষও দিই, এজেন্সিওয়ালারাও ট্রেনিং দেন। অনেকে আসেন না, না আসলে বিমানে উঠার পরে যে টয়লেট ব্যবহার করতে হবে, ওখানে তো পানি নেই, অজু করারও চেষ্টা, ওখানে তাইমম করতে হবে। এগুলো হাতে কলমে প্রশিক্ষণ না দিলে হাজদের জন্য এটা কষ্ট হয়, ওনারা এগুলো ইউজ জানেন না। তারপরে মক্কা, মদিনা, আরাফাত, মিনা, মুজদালিফায় অনেকগুলো নিয়মকানুন আছে। এমনকি সেন্সর দেওয়া, হাত দিলেই যে পানি বের হয়, এগুলো অনেক হাজি জানেন না। এগুলো আমরা ট্রেনিংয়ের আওতায় নিয়ে আসি। ট্রেনিংয়ের আওতায় এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক, যেটা আপনারা সরকারি যেভাবে যে হাজিগুলো নিচ্ছেন তাদের কিন্তু ওখানে খাবারের কোনো ব্যবস্থা হয় না, এবং তাদেরকে হয় তারা নিজেদের পক্ষ থেকে তারা খান অথবা বাইরের থেকে তাদেরকে খানাটা কষ্ট করে তাদেরকে নিয়ে আসতে হয়, এবং এই ধরনের অনেক কষ্ট আমরা দেখেছি সরকারি হাজিদের ক্ষেত্রে। এটা একটা বিষয়। 2 নম্বরে হচ্ছে আপনার হজ চুক্তি কিন্তু একটা থাকা দরকার। বেসরকারি এজেন্সিরা হাজি নিচ্ছে, গ্রুপ লিডার, গাইড, মধ্যস্বত্বভোগী, অনেক কিছু কিন্তু আজকে হাজি কালেকশনের নামে এজেন্সির মালিকরা কিন্তু অনেক সময় পাত্তাই পাচ্ছে না, বা হাজি কিন্তু এজেন্সির মালিককে সেটা পাইতে কিন্তু একজন হাজিকে অনেক দূর যেতে হয়। একজন হুজুর মাওলানা সাহেব, তিনি একবার হজে গিয়েছেন, তিনি হজের এজেন্সির মালিক সেজে যান। তো এই যে বিষয়গুলো আমাদের সমাজে হচ্ছে, এটার কারণে কিন্তু হাজিরা অনেক কষ্ট পান। হাজিদের সাথে একটা এজেন্সির মালিকদের একটা কমিউনিকেশন এবং চুক্তি থাকা উচিত যে কি সেবাটা একজন হাজি পাবেন, সেটার কিন্তু বিষয়টা আছে, কিন্তু এটা প্রয়োগ নাই। এটা কতটুকু গুরুত্বপূর্ণ কথা বলেছেন। এ কথা শুরু করার আগে প্রশিক্ষণ এবছর 2026 সালে আমরা বাধ্যতামূলক করেছি। আমরা এগুলো মনিটর করব এবং প্রয়োজনে বেসরকারি এজেন্সিগুলো যে ট্রেনিং দেয় সেখানে আমাদের মন্ত্রণালয়ের লোকও অংশগ্রহণ করবে। হাবের সহযোগিতা আমরা এটা করব। 2, এই খাবারের যেটা বললেন, ক্যাটারিংয়ের একটা তিক্ত অভিজ্ঞতা আছে। আমি কিন্তু এবারে হজে গিয়েছিলাম, দেখেছি বেসরকারি এজেন্সি খাবার নিয়ে অনেক সমস্যা সৃষ্টি হয়েছে, অনেক ক্যাটারিংকে ভেঙে দিয়েছে। আমি আপনাকে এটা বিস্তারিত বলি। অতীতে দেখা গেল খাবার দিয়েছে, আমাদের সম্মানিত হাজি সাহেব কেউ বললেন যে আমি তিতে করলা খাবো, আরেকজন বললেন যে আমি তিতে করলা খাবো না, অথবা আমি আলুর ভর্তা খাবো, আরেকজন বললো আলুর ভর্তা খাবো না। এখন আপনি 100, 200, 500, 1000 মানুষকে যে খাবার দিবেন, এত আইটেম তো করা সম্ভব নয়। তো এরপরে সিদ্ধান্ত নিল যে খাবারের জিম্মাদারি আমরা নেব না। 2026 সালে কিন্তু সৌদি গভর্নমেন্ট বলে দিয়েছে ক্যাটারি এবং কোরবানি ওনাদের জিম্মাদারি, অতএব এখানে আমাদের কিছু করার নেই। এবং সেক্ষেত্রে আবার কিছু কিছু অভিযোগ, আশঙ্কা ব্যক্ত করা হয়েছে এই কারণে যে সৌদির যে খাবার, এগুলো তো আমাদের বাংলাদেশি মানুষরা খেতে পারবে না। সেক্ষেত্রে আমরা সৌদি গভর্নমেন্টকে বলবো, আপনারা বাংলাদেশি মেনু দিবেন, যা দেন বাংলাদেশি খাবার, বাংলাদেশি কুক দিয়ে যদি এটা পাকানো আরও ভালো আছে, ওখানে লোক আছে, বাংলাদেশি খাবার দিবেন।
ওখানে আরবীয় খাবার দিলে আমাদের হাজিরা এটা খেতে পারবে না। খেতে পারবে না। তারপরে চুক্তির কথা যেটা বললেন, এজেন্সি এবং মন্ত্রণালয়, এটা আইন আছে, আইনটা এবং হাজির সাথেও সেই চুক্তিটা কিন্তু দরকার। হ্যাঁ, এটা আমাদের মন্ত্রণালয়ের নির্দেশনা আছে, একজন এজেন্সি হাজির সাথে চুক্তি করবেন বাধ্যতামূলকভাবে। কোন মানের হোটেলে রাখবেন, কতদিন রাখবেন, কী মানের খাবার দিবেন, পরিবহন কী সিস্টেম হবে, এটা প্রতিপালিত হয় না। আমরা ২৬ সালে এটা প্রতিপালন করার জন্য সচেষ্ট থাকব ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ। যে আসলে বিগত সময়গুলোতে হাজিদের খাবার নিয়ে অনেক কষ্ট ছিল এবং কষ্ট চলে আসছিল। এবছর আমি স্বচক্ষে দেখেছি হাজিদের খাবার নিয়ে অনেক কষ্ট হয়েছে এবং পরবর্তীতে ওই ক্যাটারিংরা খাবার গাড়িতে করে আনতে গিয়ে অনেক সময় পুলিশ হ্যারাসমেন্টের শিকার হতে হয়েছে, শেষ পর্যন্ত হাজিরা না খেয়েছিল। এরকম দৃষ্টান্ত কিন্তু অনেক জায়গায় অনেক সময় হয়েছে, বিশেষ করে হজের টাইমের আগ মুহূর্তে এটা হয়েছে। তো আপনি যদি এই উদ্যোগটা নেন যে হাজিদের খাবার ব্যবস্থাপনা সৌদি গভর্নমেন্টের সাথে আলাপ করে যদি একটা চূড়ান্ত বিষয় করা যায় যে বাঙালি সৌদি খাবার, গভর্নমেন্ট ইতিমধ্যে আমাদের লিখিত জানিয়ে দিয়েছে যে খাবারের ব্যবস্থাটা সৌদি গভর্নমেন্ট গ্রহণ করবে এবং কোরবানির টাকাও ওনারা নেবেন। জি 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 জি। তো আমরা কেবল সৌদি গভর্নমেন্টকে অনুরোধ করব আমাদের বাংলাদেশি হাজি সাহেবানরা যাতে বাংলাদেশি খাবার পায়, ডাল, সবজি, তিতা করলা, তারপরে মাছ, মাংস, বাংলাদেশি রান্না, এটা আমরা ওনাদেরকে অনুরোধ করব। অনেক ধন্যবাদ। সর্বশেষ পর্যায়ে আসলে আমরা তো বিভিন্ন ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করলে শেষ করা তো যাবে না। আপনারা নিশ্চয়ই সেগুলো সুন্দরভাবে এবং পরিশীলিতভাবে এবারে নিচ্ছেন এবং আপনার যে গতিশীল নেতৃত্ব এবং পরিকল্পনা, আশা করি হজ ব্যবস্থাপনা একটি নতুন দিগন্তের উন্মোচন ঘটাবে বলে আমরা বিশ্বাস করি এবং সেদিকে আপনি আলোচনার ইঙ্গিত আপনি দিয়েছেন। সবশেষে আপনি বলবেন যে আসলে হজের জন্য যে হাজিরা যে তারা গমন করবেন তাদের প্রস্তুতিটা কী ধরনের হওয়া উচিত এবং সরকারি বেসরকারি এজেন্সির মধ্যেই, মানে দুটো বিষয়ের মধ্যেই আসলে তারা কিভাবে, কোন জায়গায় কিভাবে তারা নিবন্ধন করবে, কাজ করতে পারে। জি জি। হজ এজেন্সি অফ বাংলাদেশের নেতৃবৃন্দ জনাব সরওয়ার সাহেব, জনাব ফরিদ সাহেবের সাথে আমাদের বারবার বৈঠক হয়, এদিনও করেছি আমরা। ওনাদের সহযোগিতায় আমরা এই ব্যবস্থাপনাকে আরও বেশি সুন্দর, গতিময়, কিছু ত্রুটি বিচিত্রিত অতীতে ছিল, গত বছরও ছিল, এত বড় একটা ব্যবস্থাপনা ছোটোখাটো কিছু হয়, এগুলোকে যাতে আমরা সহনীয় পর্যায়ে নিয়ে আসতে পারি, এই জন্য আমরা ম্যাপিং করছি, এজেন্সিগুলোর সাথে আমরা সমন্বয় করছি যাতে করে আমাদের ত্রুটি বিচ্যুতিগুলো আমরা ওভারকাম করতে পারি। হাজিরা কিভাবে জানবেন বিষয়গুলো, এর জন্য কোনো প্রচারণা ব্যবস্থাপনা আছে কিনা? আমরা বেশ কয়েক লক্ষ লিফলেট আমরা বিতরণ করব। 10টা পত্রিকায় আমরা প্রথম পাতায় বিজ্ঞাপন দিয়েছি, লিফলেট দিয়েছি, জায়গায় জায়গায় ক্যাম্পেইন হবে। আমরা মন্ত্রণালয়ের মাধ্যমে, জেলা প্রশাসকদের মাধ্যমে সমন্বয় সভায় এটা উত্থাপন করে এটা জনগণের মাঝে, যারা হোস্ট করবেন তাদের মাঝে আমরা এটা ছড়িয়ে দিতে চাই। যেমন আজকের অনুষ্ঠানও হাজিদের জন্য সহায়ক, তো ফলে হাজি সাহেবরা এটা প্রস্তুতি নিতে পারবেন, তারা হজে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে পারবেন। আর প্রশিক্ষণটা আমরা বাধ্যতামূলক করছি, ফলে ওনারা প্রিপারেশন নিতে কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ। সবশেষে আর কোনো নতুন কোনো তথ্য এবং মেসেজ আছে কিনা আপনার কাছে? এই সৌদি গভর্নমেন্ট, আপনি গত বছর হজ করেছেন, সৌদি গভর্নমেন্ট অত্যন্ত পরিচ্ছন্নতার সাথে, জবাবদিহিতার সাথে হাজিদের সেবা করার জন্য নানা পরিকল্পনা নিয়েছেন। উপরে হেলিকপ্টার মুভ করে, নিচে আবার মক্কায় মিনা মুজদালিফার রোডগুলো বন্ধ করে দিয়ে কেবলমাত্র হাজিদের জন্য ওপেন করে দিয়েছেন। এবং আগামী দিনে গেলবার আমি যখন হজে গেছি, 3বার আমার সাথে সৌদি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, মাননীয় ভাইস মিনিস্টারের সাথে কথা হয়েছে। আমি কিছু প্রসঙ্গ তুলে ধরেছি, লিখিতভাবে করেছি। সেটা হচ্ছে আরাফা, মিনা, মুজদালিফায় টয়লেটের সংখ্যা কম, এটা ইজিলি বাড়ানো যায়, অথবা এটা পোর্টেবলও করা যায়, হজের পরে এটা তুলে নিয়ে যাবে, অথবা স্থায়ীভাবে করা যায়, জায়গা আছে আরাফাতের মাঠে। ফলে হাজি সাহেবদেরকে লাইন ধরতে হয়, অসুস্থ মানুষ, বৃদ্ধ মানুষ, তাদের পক্ষে লাইন ধরে করতে করতে। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, অত্যন্ত চমৎকারভাবে আপনি আমাদের আজকের আয়োজনে কথা বলেছেন, প্রশ্নের উত্তর দিয়েছেন, বক্তব্য দিয়েছেন, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি।
আপনাকেও আন্তরিক প্রিয় ধন্যবাদ। দর্শক শ্রোতা মণ্ডলী, আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে মাননীয় উপদেষ্টা মহোদয় আমাদের এই আয়োজনে অংশগ্রহণ করে চমৎকার তথ্যভিত্তিক কথা বলেছেন। এজন্য আমরা বৈশাখী টেলিভিশনের পক্ষ থেকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই আয়োজন এখানেই শেষ করছি। দর্শকদের সকলকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।